ওয়েলকাম ফ্রেন্ডস। তো চলো বন্ধুরা, আজ আমি শুরু করব অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা ইউলিসিস পোয়েমের পার্ট 3-র অ্যানালিসিস নিয়ে আজকের এই ভিডিওটি। তো আগের দিন আমি যেটা বলেছিলাম, একটু ছবিটা দেখতে থাকো, ততক্ষণ আমি পার্টগুলো আরেকবার বলে দিই। আগের দিন যেটা বলেছিলাম যে ইউলিসিস পোয়েমটার টোটাল 3টে স্ট্রাকচার রয়েছে। ফার্স্ট স্ট্রাকচারটা হচ্ছে লাইন নাম্বার 1 থেকে 32, যেখানে রয়েছে হিজ বোরিং লাইফ ইন ইথাকা অ্যান্ড ইয়ার্নিং ফর নিউ এক্সপিডিশন, তাই তো? নেক্সট লাইন নাম্বার 33 থেকে 43 আছে হিজ প্রেইজ ফর হিজ সন টেলিম্যাকাস, এবং নেক্সট লাইন নাম্বার 44 টু 70 রয়েছে হিজ ইনভোকেশন টু হিজ কো ফাইটার্স টু এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, দ্য নিউয়ার ওয়ার্ল্ড, নিউ এক্সপিরিয়েন্স, ওকে, ফ্রেশ নলেজ। তো আজকে চলে যাব আমরা পার্ট 3-র অ্যানালিসিস নিয়ে। দেখো, পার্ট 3 অ্যাকচুয়ালি আমি শুরু করছি আজকের ভিডিওতে। পার্ট 3টা শুরু করছি এই লাইন দিয়ে, লাইন নাম্বার 33 থেকে, এবং সেটা শেষ হবে লাইন নাম্বার 43-তে। এখানে একটা ছবি তোমরা দেখেছিলে, এটা হচ্ছে টেলিম্যাকাসের একটা ছবি, কাল্পনিক ছবি। দেখো টেলিম্যাকাস, নিচে অনেকগুলো সাবজেক্টস দেখতে পাচ্ছ, যাদেরকে তিনি শাসন করছেন ইথাকাতে। বোঝা গেল? পোয়েমে চলে যাও। দিস ইজ মাই সন, মাইন ওন টেলিম্যাকাস। দিস ইজ মাই সন, মাইন ওন টেলিম্যাকাস। এটা আমার ছেলে, আমার নিজের ছেলে। তাহলে এখানে কবি কি করেছেন? একটা রেটোরিক্যাল ফিগার অফ স্পিচ ব্যবহার করেছেন, যেটার নাম হচ্ছে টটোলজি। হোয়াট ইজ টটোলজি? টু ওয়ার্ডস ইন দ্য সেম সেন্স আর ইউজড সুপারফ্লুয়াসলি for the sake of emphasis in any poetical line. তাহলে দিস ইজ মাই সন, মাইন ওন টেলিম্যাকাস, এটা একটা টটোলজির উদাহরণ, যেখানে দুটো ওয়ার্ড, মাই সন আবার বলেছে মাইন ওন টেলিম্যাকাস, দুটোই সেম সেন্সে ব্যবহার করা হয়েছে, সুপারফ্লুয়াসলি মানে অতিরঞ্জিতভাবে, ঠিক আছে, ফর দ্য সেক অফ এমফ্যাসিস। ঘটনাসূত্রে বলে দিই, টেলিম্যাকাস 20 বছর ওয়েট করেছিল। হি ওয়েটেড 20 years ফর হিজ ফাদার টু রিটার্ন। বোঝা গেল? দিস ইজ মাই সন, মাইন ওন টেলিম্যাকাস, টু হুম আই লিভ দ্য স্কেপচার অ্যান্ড দ্য ইজিল। টু হুম আই লিভ দ্য স্কেপচার, স্কেপচার মানে রাজদণ্ড, সিম্বল অফ রয়্যাল অথরিটি, and Izil means island kingdom of Ithaca. So sceptre and Izil means the kingship and kingdom. So I have handed over the sceptre and the Izil to my dear son Telemachus. বুঝতে পারলাম? আমি আমার ছেলে টেলিম্যাকাসকে, আমার প্রিয় ছেলে টেলিম্যাকাসকে কি রাজদণ্ড দিয়েছি, এবং একটা বড় কিংডম দিয়েছি, কিংডম অফ ইথাকা, শাসন করার জন্য। ওয়েল লাভড অফ মি মানে টেলিম্যাকাস ইজ লাভড বাই মি ভেরি মাচ, টেলিম্যাকাসকে আমি খুবই ভালোবাসি। ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার, discerning means, what is discerning? Discerning means deciding, মনস্থির করেছে। টেলিম্যাকাস decides to fulfill this labor of kingship, রাজা হওয়ার যে পরিশ্রম,
সেটাকে সে কি স্বেচ্ছায় গ্রহণ করেছে এবং গ্রহণ করতে মনস্থির করেছে। রাজা হয়ে সে কী করবে না, ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার বাই স্লো প্রুডেন্স। স্লো প্রুডেন্স, স্লো প্রুডেন্স means, slow means calm and prudence means wisdom. তো কাম উইজডম, সেই কাম উইজডমের দ্বারা সে কী করবে টেলিম্যাকাস, তার যে উইজডম রয়েছে, তার যে জ্ঞান রয়েছে, তার যে জ্ঞান রয়েছে, প্রুডেন্স রয়েছে, স্লো প্রুডেন্স, সে ধীরে 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 স্লোলি কী করবে, টু মেক মাইল্ড আর রাগড পিপুল। হি উইল মেক mild or calm, he will soothe a rugged people, the rough people of savage race of Ithaca. Sorry. To make mild a rugged people. And আরও কী করবে, through soft degrees subdue them to the useful and the good. Through soft degrees means gradually and in a nice way. Gradually and in a nice way he will subdue, Telemachus will cool down the savage people of Ithaca to the useful and the good. To the useful and the good. কেন? কারণ আমরা জেনেছি কবিতার 5 নম্বর লাইনে কি জেনেছি, এই যে দেখো এই লাইনটা, দ্যাট ওয়ার্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি, যারা শুধু কি সঞ্চয় করতে ব্যস্ত, ঘুমোতে ব্যস্ত, খাদ্য খেতে ব্যস্ত, কিন্তু আমাকে তারা চেনে না। তো সেই সমস্ত সেভেজ পিপুলদের ইউজফুল করে তুলবে, তাদেরকে জীবনে ব্যবহার উপযোগী করে তুলবে, নিজেদের জীবনে নিজেদেরকে তারা সঠিকভাবে ব্যবহার করবে। অ্যান্ড গুড, তাদের মধ্যে গুড ম্যানার্স, ঠিক আছে, তাদের মধ্যে গুড ম্যানার্স নিয়ে আসবে কে, যেটা ইউলিসেস পারেনি সেটা তার ছেলে টেলিম্যাকাস করে দেখাবে। নেক্সট দেখো, মোস্ট ব্লেমলেস ইজ হি। সো টেলিম্যাকাস ইজ দ্য মোস্ট ব্লেমলেস, ঠিক আছে, তার মধ্যে কোনো দোষ নেই, একেবারে সহজ সরল ন্যায়পরায়ণ এক রাজা, অনেকটা কার মতো, ডানকান, কিং ডানকান অফ স্কটল্যান্ড, মনে আছে। মোস্ট ব্লেমলেস ইজ হি, সেন্টার্ড ইন দ্য স্পিয়ার অফ কমন ডিউটিজ। Centered in the sphere of common duties. He is centered in the sphere or environment of common duties. Common duties towards the savage people of Ithaca. And again, decent not to fail in offices of tenderness. Again, he is very decent, very modest. He is such a modest person that he did not fail in his duty toward his mother. So, in offices of tenderness means in his duty towards his mother. And pay meet adoration. Meet adoration means proper homage. And pay meet adoration to my household gods. Ulysses said that Telemachus paid proper homage to his household Greek gods, because Ulysses was the legendary Greek hero. When I am gone, মানে যখন আমি থাকবো না, যখন আমি অভিযানে আবার বেরিয়ে যাব, ঠিক আছে,
ঠিক আছে, বা যখন আমি ছিলাম না, দুটো অর্থই হতে পারে। যখন আমি চলে যাব, আবার যখন আমি ছিলাম না তখনও। ঠিক আছে, যখন আমি ছিলাম না তখনও টেলিম্যাকাস এই কাজগুলো করে গেছে। তার প্রজাদের প্রতি তার যে কমন ডিউটি পালন করে গেছে, তার মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে গেছে, মাকে দেখাশুনো করেছে, হাউস হোল্ড গডসদের সকাল সন্ধ্যা কী করেছে, সকাল সন্ধ্যা পূজার্চনা করেছে, পূজার্চনা করেছে। তো সেটা আগেও করেছে, এবং যখন আমি থাকবো না, হোয়েন আই এম গন, তখনও কিন্তু সে সেই কাজটা করবে। হি ওয়ার্কস হিজ আই মাইন, সে তার কাজ করে যাচ্ছে যেমনটা আমি আমার কাজ করে যাচ্ছি। তার কাজ সিংহাসন পরিচালনা করা উইথ স্কেপচার অ্যান্ড ইজিল, আমার কাজ এক্সপ্লোর করা দ্য নিউয়ার ওয়ার্ল্ড। তাই তো, এখানে দেখো হি ওয়ার্কস হিজ ওয়ার্ক কমা আই মাইন, এই সেন্টেন্সটা কিন্তু সম্পূর্ণ নয়। এখানে একটা বিশেষ রেটোরিক্যাল ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে, যেটাকে বলা হচ্ছে এলিপসিস, ELLIPSIS, বা এই সেন্টেন্সটাকে বলা হচ্ছে এলিপ্টিক্যাল সেন্টেন্স, ELLIPTICAL, এলিপ্টিক্যাল সেন্টেন্স। এটা ঠিকঠাক লিখলে কি দাঁড়াতো না, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক অ্যান্ড আই ওয়ার্ক মাইন। এখানে এই অ্যান্ড ওয়ার্ক এইগুলো যে কি অমিট করা হয়েছে বাক্যটাকে সংকুচিত করার জন্য, ফর দ্য সেক অফ এমফ্যাসিস। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই বিশেষ সেন্টেন্সটাকে বলা হচ্ছে এলিপ্টিক্যাল সেন্টেন্স, এবং বিশেষ রেটোরিক্যাল ফিগার অফ স্পিচ যেটা অ্যাপ্লাই হয়েছে এখানে সেটার নাম হচ্ছে এলিপসিস। বোঝাতে পারলাম? ঠিক আছে, নেক্সট চলে যাও। নেক্সট এইখানে লাস্ট, এটা হচ্ছে লাইন নাম্বার 44 to 70, যেখানে ইউলিসেস ইনভোক করছে কাকে, তার কো ফাইটার্সদের, তার কো ফাইটার্সদের উল্লেখ করে তাদেরকে আহ্বান জানাচ্ছে। কেন না, টু এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, দ্য নিউয়ার ওয়ার্ল্ড। দেখো কি বলেছে এখানে, আগে ছবি একটা আছে দেখিয়ে দিই। এই দেখো একটা ছবি দেখতে পাচ্ছ, সমুদ্র অভিযানে সবাই বেরিয়ে পড়েছে, অনেক যোদ্ধা পাল তোলা জাহাজে, তারা পাল তুলে এগিয়ে যাচ্ছে কি অজানার উদ্দেশ্যে। এরা কারা, ইউলিসেস অ্যান্ড হিজ কো ফাইটার্স। তো এবারে কবিতার লাইনে আসা যাক, এটা আজকে আমি শেষ করব, বেশি আমি এটাকে লং করব না। আচ্ছা দেখো, ফার্স্ট থিং ফার্স্ট, দেখো এইখান থেকে শুরু হয়েছে, দেয়ার লাইজ দ্য পোর্ট, দেয়ার লাইজ দ্য পোর্ট, দেখা যাচ্ছে, দেয়ার লাইজ দ্য পোর্ট, এই যে, তাহলে ইউলিসেস কি বলছে, ওই দেখো সি পোর্ট, সমুদ্র বন্দর দেখা যাচ্ছে, দ্য ভেসেল পাফস হার সেল, দ্য ভেসেল পাফস হার সেল, ভেসেল বলতে জাহাজ, পাফস বলতে স্ফীত করা, পাফস, আর সেল বলতে পাল, পাল তোলা জাহাজের পালটাকে স্ফীত করার কথা এখানে বলা হয়েছে। এখানে দ্য ভেসেলটার মধ্যে আবার কবি কী করেছেন, মানুষের গুণ আরোপ করেছেন, তাই দ্য ভেসেল পাফস হার সেল, ভেসেলটাকে তিনি কল্পনা করছেন এক কি ফেমিনিন জেন্ডার হিসাবে। তো এখানে পার্সোনিফাই করা হয়েছে বলেই এই বিশেষ লাইনে পার্সোনিফিকেশানের ইউজ করা হয়েছে, দ্য ভেসেল ইজ পার্সোনিফাইড হেয়ার, তাই তো, দ্য ভেসেল পাফস হার সেল, পাল তোলা জাহাজ তার পালটি স্ফীত করেছে, যেন মনে হচ্ছে পাল তোলা জাহাজ নিজেই পালটি ফিতস করে ফেলেছে, নিজেই পালটি স্ফীত করে ফেলেছে, তা তো নয়, কোনো মানুষ স্ফীত করেছে। যাই হোক, দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ, দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ। আচ্ছা, তাহলে এখানে আমি
একবার সম্ভবত বলেছিলাম, এইখানে একটা লাইন তোমরা দেখো, এই যে ছিল না, থ্রু স্কাডিং ড্রিপস দ্যাট দ্য রেনি হায়ার্স ভেক্স দ্য ডিম সি। কি উড়ে যাওয়া মেঘের, ঠিক আছে, মধ্যে দিয়ে উড়ে যাওয়া মেঘের মধ্যে দিয়ে সেই যে রেনি হায়ার্সটাকে দেখা যাচ্ছে, সাতটি তারার সমাহার, যেটাকে অনেকটা ওয়াই এর মতো দেখতে, ক্যাপিটাল ওয়াই বা ক্যাপিটাল ভি এর মতো দেখতে, সেটা কি ওই অন্ধকারাচ্ছন্ন সমুদ্রটাকে উত্তোলিত করছে, বলেছিলাম না? তো সেইটার ব্যাপারেই আমি এবারে আসছি। কোথায়? এইবারে আসছি তোমার এই নতুন স্ট্যানজাতে। দেয়ার গ্লুম দ্য ডার্ক সি, হোয়াই দ্য সি ইজ গ্লুমি। The sea is gloomy because he misses ইউলিসেস। ইউলিসেসকে মিস করছে সমুদ্র। কি সেই সমুদ্রের উপর দিয়েই তো সে এক্সপ্লোর করতো, নতুন নতুন নিউ আর ওয়ার্ল্ডে যেত, নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতো। কিন্তু আজ সেই ইথাকায় কি আইডেল কিং হিসাবে বসে আছে। তো সেই জন্য সমুদ্র গ্লুমি এবং ডার্ক। কেন? কেননা তার উপর দিয়ে তো ভেসে যাচ্ছে সেই স্কাডিং ড্রিপস, তাই তো, যেগুলো কিনা অন্ধকারাচ্ছন্ন কিছু মেঘ, কালো মেঘ, যেটা বৃষ্টির কালের সূচনা করতে চলেছে। এবং সেই কালো মেঘের দ্বারা যেহেতু আকাশটা ঢেকে গেছে, নিচে সমুদ্রের জলটাকেও মনে হচ্ছে কালো, ডার্ক। অ্যান্ড ব্রড সি, ব্রড মিনস এখানে ইনরমাস, সমুদ্রের সুবিশালতা, সুবিস্তৃত সমুদ্র বোঝাতে এখানে ব্রড সি, ডার্ক সি, ব্রড সি এগুলো ব্যবহার করা হয়েছে, এই বিশেষণ ব্যবহার করা হয়েছে, ব্রড। হলো মাই মেরিনার্স, দেখো মাই মেরিনার্স, ওহে আমার নাবিকেরা। এখানে মাই মেরিনার্স মানে আমার নাবিকেরা, মানে এখানে ইউলিসেস তার নাবিকদের ইনভোক করছে, তাই তো। তো এই ক্ষেত্রে বিশেষ রেটোরিক্যাল ফিগার অফ স্পিচের নাম হয়ে যাবে কি অ্যাপোস্ট্রফি, APOSTROPHE। যখন কোনো কি পার্সন লিভিং, পার্সন ডেড, কি পার্সন অ্যাবসেন্ট, ইনঅ্যানিমেট অবজেক্ট, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এদেরকে আহ্বান জানানো হয়, সেই বিশেষ রেটোরিক্যাল ফিগার অফ স্পিচকে বলা হয় কি অ্যাপোস্ট্রফি। মাই মেরিনার্স। নেক্সট লাইন, souls that have toiled and wrought and thought with me. Souls that have toiled and wrought and thought with me. Souls here is not in abstract sense. Here the rhetorical figure of speech synecdoche is used, abstract for concrete. Here souls mean soulmates, আত্মার বন্ধু, মনের বন্ধু, সোলস দ্যাট হ্যাভ টয়েলড, যারা আমার সঙ্গে একইভাবে পরিশ্রম করেছে, টয়েলড, অ্যান্ড রট, একই সঙ্গে সুগঠিত, আমরা একই সঙ্গে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছি, ছোট থেকে বেড়ে উঠেছি। অ্যান্ড থট উইথ মি, আমরা সমভাবনার অন্তর্ভুক্ত মানুষ। এখানে দেখো এই যে অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে না, তাহলে এখানে রেটোরিক্যাল ফিগার অফ স্পিচ কী হয়ে যাবে পলিসিনডেটন, POLYSYNDETON, পলিসিনডেটন। সো সোলস দ্যাট হ্যাভ টয়েলড অ্যান্ড রট অ্যান্ড থট উইথ মি, that ever with a frolic welcome took the thunder and the sunshine. So they took joyous welcome. Frolic means joyous. They took joyous welcome. With joyous welcome they took the thunder and the sunshine. The thunder and the sunshine means
all the difficulties in their life. Clear? And opposed, তাহলে ইউলিসেস সহ তার যে সহযোদ্ধারা তারা জীবনের সমস্ত ডিফিকাল্টিজগুলোকে ওয়েলকাম জানিয়েছে হাসি মুখে, জয়াসলি, তাই তো? অ্যান্ড অপোজড ফ্রি হার্টস, ফ্রি ফোরহেডস। অ্যান্ড অপোজড means they faced with free hearts. They faced all the difficulties in their life with free hearts. Free hearts means hearts without any anxiety, with free foreheads, foreheads without any anxiety for fate. So they are really courageous, they are really brave persons. Okay. The co-fighters along with Ulysses are brave persons. You and I are old, but now you, the mariners, and I, Ulysses, are old. Old age hath his honor and his toil. Old age. So, look at the particular rhetorical figure of speech, anadiplosis. The word at the previous clause is used, the word at the end of the previous clause is used at the beginning of the next clause, তাই তো? Old, old. The two clauses, one in consequent or consecutive two clauses, first clause ended with a particular word and next clause began with that similar word. This kind of rhetorical figure of speech is called anadiplosis, anadiplosis. Okay, so you and I are old, তুমি এবং আমি, তুমি বলতে মেরিনার্স নাবিকেরা, এবং আমি ইউলিসেস আর ওল্ড, আমরা এখন বৃদ্ধ। But old age hath his honor and his toil. So here again old age is personified as masculine gender, his honor, his toil. Old age literally means the old persons. Okay. Old age hath yet his honor and his toil. Here you may observe the use of the same consonant in consecutive words. Hath, his, honor, his, h. So here is the use of another rhetorical figure of speech, alliteration. So old age hath yet his honor and his toil. বৃদ্ধ বয়সের একটা নিজস্ব তার একটা গরিমা রয়েছে, তার নিজস্ব একটা পরিশ্রম রয়েছে। ওল্ড এজ শুড নট বি স্পেন্ট ইন আইডলনেস, বিকজ লুক অ্যাট দ্য নেক্সট লাইন, ডেথ ক্লোজেস অল। এক সময় তো মৃত্যু সমস্ত কিছুকে শেষ করে দেবে, পরিসমাপ্তি ঘটাবে সমস্ত কিছু। ডেথ এন্ডস অল হিউম্যান অ্যাক্টিভিটিজ। হেয়ার ডেথ ইজ the first letter of the word death is capital, is in capital letter. So here death is also personified. Okay, death closes all. Next, but something ever at the end. But something ever means before, archaic form of before. But something remains before
দ্য ডেথ, তাই তো? হোয়াট আর দ্য সামথিং? সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান, সাম নোটেবল ওয়ার্ক ইজ ইয়েট টু বি ডান বিফোর ডেথ। বোঝা গেল? তো মৃত্যুর আগে পর্যন্ত আমাদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ থেকে যায়, কারণ মৃত্যু হলে তো সবই শেষ, কিন্তু তার আগে আমাদের কি করে যেতে হবে? সেই গুরুত্বপূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করে যেতে হবে। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, হু ওয়ার নট দ্য আনবিকামিং মেন। নট আবার আনবিকামিং, দুটো নেগেটিভ ওয়ার্ড পাশাপাশি বসে কি হচ্ছে? পজিটিভ একটা ওয়ার্ডের সূচনা করছে। নট আনবিকামিং মানে বিকামিং মিন্স নট আনগ্রেসিয়াস, মানে কখনোই অশ্রদ্ধেয় নয়, মানে কি? শ্রদ্ধেয়। নট আনবিকামিং মেন, দুটো নেগেটিভ ওয়ার্ড পাশাপাশি বসে যখন পজিটিভ ওয়ার্ড সৃষ্টি করছে, ওই বিশেষ রেটোরিক্যাল ফিগার অফ স্পিচের নাম হয়ে যাচ্ছে লিটোটিস, LITOTES, নট আনবিকামিং মেন। বুঝতে পারলাম? তাহলে এখানে ইউজ করা হচ্ছে কি? লিটোটিস, LITOTES, নট আনগ্রেসিয়াস মেন বলতে মেরিনাসদের বলছেন ইউলিসেস। দ্যাট স্ট্রোভ উইথ গডস, এক্ষেত্রে একটা রেফারেন্স আমরা পাবো যে ইন দ্য ইলিয়াড গডস টেক সাইডস উইথ দ্য ওয়ারিং পার্টিজ অ্যান্ড প্রলং দ্য সিজ অফ ট্রয়। ইলিয়াডে আমরা পাবো কি? ভগবান কিন্তু ওই ট্রয়ের যুদ্ধে ওই পক্ষ বিপক্ষ দুই পক্ষেই কিন্তু ভগবান যোগদান করেছিলেন এবং ট্রয়ের যুদ্ধটিকে প্রলম্বিত করেছিলেন, বিলম্বিত করেছিলেন। ঠিক আছে? অনেক দিন ধরে যুদ্ধ চলছিল। তাহলে এখানে মেরিনাসদের সম্পর্কে কিছু আইডিয়া পাওয়া গেল এতটা পর্যন্ত। নেক্সট দেখা যাক কি বলছেন। The lights begin to twinkle from the rocks. The lights begin to twinkle from the rocks. The long day wanes. The slow moon climbs. The deep moans round with many voices. So, the evening scene is described here. And this particular evening scene symbolizes evening of life. The lights, জীবনের আলো, begin to twinkle মানে কি? জলজল করছে। কোথা থেকে? from the rocks, মানে সূর্যাস্ত হওয়ার আগে পাহাড়ের অপোজিটে, সূর্যাস্ত হওয়ার আগে পাহাড়ের অপোজিটে যখন সূর্য প্রায় অস্ত যাচ্ছে, সেই সময় যে আলোক বিন্দুর খানিকটা কণা, খানিকটা রশ্মি দেখা যাচ্ছে, সেই সময়কালটাকে বলছে, এই যে গোধূলি বেলার সময়। তাহলে ইউলিসেসের জীবনে এখন এটা কি? টুইলাইট টাইম। ইউলিসেস এবং তার যে কো ফাইটার্স, তাদের হচ্ছে সময়কালটা এখন টুইলাইট টাইম। জীবনের তারা সায়ান্নে পৌঁছেছে। ঠিক আছে? গোধূলি বেলায় পৌঁছেছে। ঠিক আছে? জীবনের শেষ হতে আর বেশি বাকি নেই। দ্য লং ডে ওয়েন্স, তারা যে এতদিন বেঁচেছে, লং ডে অফ দিয়ার লাইফ, সেটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ডিকেজ। অ্যান্ড দ্য স্লো মুন ক্লাইম্স, এবং স্লো মুন, তাদের জীবনের যে পরিসমাপ্তি সূচক যে একটা সিম্বল, সেটাকে মুন হিসাবে এখানে কল্পনা করা হয়েছে কবিতায়, সেটা ধীরে ধীরে আকাশে উঠছে, মানে ধীরে ধীরে তাদের জীবন রজনী ঘনিয়ে আসছে। দ্য ডিপ moans round with many voices. The deep means the deep sea. The deep sea moans with many voices, myriad voices of the sea with its eternal note of sadness. কেন? কারণ সমুদ্র জানে যে এই অভিযানে ইউলিসেস এবং তার সঙ্গী সাথীরা আর কখনো ফিরে আসবে না। এই একই রকম সমুদ্রের কান্না, সমুদ্রের মধ্যে, সমুদ্রের গর্জনের মধ্যে আমরা আরেকটা কান্না শুনেছিলাম। কোথায়? সেই যে বিশেষ কবিতা, কি নাম?
আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি রিটেন বাই তরু দত্ত, যেখানে ক্যাজুয়ারিনা ট্রির যে আর্তনাদের শব্দ, তার যে কান্নার কণ্ঠস্বর, কি ভারতবর্ষের মাটি ছাড়িয়ে বোরোডেল বা অন্যান্য যে দেশগুলোতে, কি আননোন দেশগুলোতে, ফ্রান্স, ইটালি, এই সমস্ত জায়গার যে আননোন যে অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ছিল সেই ক্যাজুয়ারিনাটির কান্না, কার মাধ্যমে? সমুদ্রের ঢেউয়ের মাধ্যমে। তো এখানে কিন্তু সেই রকম বিভিন্ন ধরনের আওয়াজ, ঠিক আছে, ভেসে আসছে। ওই আওয়াজগুলো কি বলছে? আওয়াজগুলো বিলাপ করছে সমুদ্রের আওয়াজ, যে ইউলিসেস এবং তার সঙ্গী সাথীরা এই যে গধূলিবেলায় সমুদ্রে অভিযানের জন্য বেরিয়ে পড়েছে, তারা কিন্তু আর কখনো ফিরে আসবে না। ওই সমুদ্রেই হয়তো তাদের একদিন সলিল সমাধি ঘটবে। তবুও ইউলিসেস কিন্তু ভয় পায়নি। তিনি কি বললেন? নেক্সট দেখো, কাম মাই ফ্রেন্ডস, আবার তিনি অ্যাপোস্ট্রফি করলেন, আবার তার বন্ধুদের। হু আর হিজ ফ্রেন্ডস? হু আর দ্য ফ্রেন্ডস অফ ইউলিসেস? অফকোর্স দ্য মেরিনাস, দ্য কো ফাইটার্স। তাই তো, তাদেরকে তিনি আবার আহ্বান জানালেন, অ্যাপোস্ট্রফি করলেন। অ্যাপোস্ট্রফি এখানে ইউজ করা হয়েছে, রেটোরিক্যাল ফিগার অফ স্পিচ। কাম মাই ফ্রেন্ডস, বন্ধুরা এসো। টি ইজ নট, অ্যাপোস্ট্রফি টি মিন্স ইট ইজ নট টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড। খুব দেরি হয়নি, নিউয়ার ওয়ার্ল্ড খুঁজে পেতে খুব একটা দেরি হয়নি। নিউয়ার ওয়ার্ল্ড খোঁজার এখনও সময় রয়েছে। নিউয়ার ওয়ার্ল্ড মিন্স নিউ এক্সপিরিয়েন্স, ফ্রেশ নলেজ। পুশ অফ, এই দেখো ছবিটা দেখো, এই দেখো তারা চলে যাচ্ছে সমুদ্রে পালতোলা জাহাজে দাঁড় বাইতে বাইতে। কি বলছে? পুশ অফ মানে তীর পরিত্যাগ করো। সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট দ্য সাউন্ডিং ফারুজ, ভালো করে বসো। কিসের জন্য? ইন অর্ডারলি ম্যানারে, যাতে করে কি করা যায়? স্মাইট করা যায়, আঘাত করা যায়। কোন জিনিসটা দিয়ে? ওই ফারো দিয়ে, সমুদ্রের জলে। দ্য সাউন্ডিং ফারুজ, দ্য সাউন্ডিং ওর্স অফ দ্য শিপ অর বোট, সমুদ্রের যে সমুদ্রের যে দাঁড়, ঠিক আছে, পালতোলা নৌকার দাঁড়, সেটা দিয়ে জলে আঘাত করো এবং সমুদ্র ছেড়ে অগ্রসর হও, কারণ আমাদের নিউ আর ওয়ার্ল্ডে যেতে হবে, টু অ্যাচিভ নিউ এক্সপিরিয়েন্স, ফ্রেশ নলেজ। ফর মাই পারপাস হোল্ডস, এখানে ইউলিসেস স্পষ্ট করে বলেই দিয়েছেন, ফর মাই পারপাস হোল্ডস টু সেল বিয়ন্ড দ্য সানসেট অ্যান্ড দ্য বাথস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স আনটিল আই ডাই। কারণ আমার উদ্দেশ্যই তো কি? টু সেল বিয়ন্ড দ্য সানসেট অ্যান্ড দ্য বাথস অফ অল ওয়েস্টার্ন স্টার্স, টু সেল টুয়ার্ডস দ্য আননোন রিজিয়নস অফ নিউয়ার ওয়ার্ল্ড। তাহলে সূর্য যেখানে দিগন্ত রেখায় যেখানে সূর্য যেখানে মিলে যায়, সূর্যাস্ত যেখানে হয়, সেই কি মিরেজ, সেই যে মরীচিকা, সেই মরীচিকা বরাবর আমাদের এগিয়ে যেতে হবে, যেখানে পশ্চিমা আকাশের তারারা এক সময় কি মিশে যায়, সেই সুদূর দিগন্ত রেখার একেবারে চূড়ান্ত সীমানার দিকে আমাদের এগিয়ে চলতে হবে, যতদিন না আমি মারা যাই। তাই তো? তাহলে ইউলিসেস এখানে অভিজ্ঞতা সঞ্চয় করতে যাচ্ছেন ততদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না তার শরীর থেকে প্রাণটা বেরিয়ে যায়, তাই না? জীবনে তিনি সংগ্রাম করে মৃত্যুবরণ করতে চান, অলস মানুষের মতো বা অলস রাজার মতো তিনি জীবনযাপন করতে চান না, এবং মৃত্যুও সেইভাবে তিনি বরণ করতে চান না। বোঝাতে পারলাম? নেক্সট দেখো, ইট মে বি দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন, হতে পারে দ্য গালফস হুইলপুল আমাদের ভাসিয়ে নিয়ে চলে যাবে। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি ইজলস,
হতে পারে আমরা হয়তো ছুঁবো সেই হ্যাপি ইজিলস মিন্স এলিসিয়াম, ELYSIAM, এলিসিয়াম মিন্স দিব্যধাম, দ্য লিজেন্ডারি আইল্যান্ড অফ দ্য ডেড গ্রিক হিরোজ। তার মানে কি, সেই লিজেন্ডারি আইল্যান্ড অফ দ্য ডেড গ্রিক হিরোজ সেটাকে ছোঁয়া মানে কি, আমরা মৃত্যুবরণ করতে পারি। এখানে দেখো তিনি বলেছেন যে সমুদ্রের ঢেউ আমাদের ভাসিয়ে নিয়ে যেতে পারে অথবা আমরা মৃত্যুবরণ করতে পারি এবং সেই দিব্যধামে পৌঁছাতে পারি যেখানে মৃত গ্রিক সৈন্যরা বিরাজ করছেন। এখানে দেখো ইট মে বি পরপর দুটো কনজিকিউটিভ লাইনে ব্যবহার হয়েছে, তাই তো হয়েছে কি না? তো এটাকে আমরা কিন্তু বলবো কি বলতো, একটা বিশেষ রেটোরিক্যাল ফিগার অফ স্পিচ আছে যেটার নাম হচ্ছে অ্যানাফোরা, ANAPHORA, অ্যানাফোরা। সেম ওয়ার্ড বা সেম ফ্রেজ পরপর দুটো কনজিকিউটিভ লাইন বা পরপর দুটো কনজিকিউটিভ ক্লজে কি একেবারে ফার্স্ট পজিশানে, একেবারে কি প্রথমের দিকে ব্যবহৃত হবে। দেখো দুটো লাইনের একেবারে ফার্স্ট পজিশানে ইট মে বি ব্যবহৃত হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো কি অ্যানাফোরা, ANAPHORA। আর হ্যাপি ইজিলস বললাম এলিসিয়াম, ELYSIUM, দ্য লিজেন্ডারি আইল্যান্ড অফ দ্য ডেড গ্রিক হিরোজ। আর কি বলছে দেখো, অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস, হু ইজ অ্যাকিলিস? দ্য গ্রেট গ্রিক হিরো ইন দ্য ট্রোজান ওয়ার। অ্যাকিলিস কিন্তু ইউলিসেসের সহযোদ্ধাদেরই একজন ছিলেন যিনি মারা গেছেন। হয়তো তার সঙ্গে আমাদের দেখা হবে সেই এলিসিয়ামে, সেই হ্যাপি ইজিলে, হুম উই নো, যাকে আমরা জানি। হ্যাঁ অবশ্যই তারা জানে, কারণ সে তো তাদেরই একজন ছিল। পরের লাইন দেখো, খুব ইম্পর্টেন্ট লাইন, দো মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইডস। দো মাচ ইজ টেকেন, যদিও আমাদের জীবন থেকে, আমাদের লাইফ থেকে অনেক কিছু নিয়ে নেওয়া হয়েছে, মাচ অ্যাবাইডস, মাচ রিমেইনস। তাহলে দুটো পরস্পর বিপরীতধর্মী কথাবার্তা, দুটো পরস্পর বিপরীতধর্মী আইডিয়া যখন একটা লাইনে ব্যবহৃত হয় ফর দ্য সেক অফ এমফ্যাসিস, ঠিক আছে, তখন তাকে কি বলে জানো, বলা হয় অ্যান্টিথেসিস। অ্যান্টিথেসিস, বুঝতে পারলাম? পরস্পর বিরোধী দুটি আইডিয়া একটা লাইনে ব্যবহৃত হয়েছে ফর দ্য সেক অফ এমফ্যাসিস। যদিও আমাদের জীবন থেকে অনেক কিছু নিয়ে নেওয়া হয়েছে, অনেক কিছু কিন্তু মাচ অ্যাবাইডস আমাদের জীবনে থেকে গেছে, আরও বেঁচে রয়েছে আমাদের জীবনে। আমাদের জীবনের বাঁচার রসদ কিন্তু এখনও ফুরিয়ে যায়নি। কি, আমরা বৃদ্ধ হয়েছি ঠিকই, কিন্তু আমাদের স্পিরিটটা সেটা কিন্তু বৃদ্ধ নয়, সেটা চাইছে আরও নতুন অভিজ্ঞতা, আরও নতুন নলেজ। কি, অ্যান্ড দো উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ, এবং যদিও আমাদের মধ্যে সেই স্ট্রেংথ, সেই শক্তি, সেই হিরোইজম আর নেই, দ্যাট ইন ওল্ড এজ, যেটা পুরনো সময়ে মানে আমাদের যৌবনকালের দিনগুলোতে মুভড, টায়ার্ড, নাড়িয়ে দিত আর্থ অ্যান্ড হেভেন, পৃথিবী এবং স্বর্গকে। মানে তিনি ওই সিজ অফ ট্রয়ের কথা হয়তো বলছেন বা কোনো বড় যুদ্ধের কথা বলছেন, যখন তিনি সেই যুদ্ধে কি অংশগ্রহণ করেছিলেন দেবতাদের সঙ্গে মানুষের যুদ্ধে, সেই সময়ের কথা বলছেন, যেটা কিনা নাড়িয়ে দিত পৃথিবী এবং স্বর্গকে। দ্যাট হুইচ উই আর, তবু তিনি বলছেন যে আমরা যা বা আমরা যেটুকু, আমরা সেটুকুই, আমাদের এটা নিয়ে খেদ নেই। কোন জিনিসটা নিয়ে? যে আমাদের জীবনে যা ছিল তা চলে গেছে, সেটা নিয়ে আমাদের খেদ নেই। আমরা যেরকমটি আমরা সেরকমটি, মানে আমরা যে ব্রেভ পারসন ছিলাম সেটা আছি এবং ভবিষ্যতেও থাকব। তো এই জোর দিয়ে বোঝানোর জন্য দেখো সেম ওয়ার্ডস দুবার পাশাপাশি ইউজ করা হয়েছে, হুইচ উই আর। এই যে পাশাপাশি যে দুবার ধরে ইউজ করা হয়েছে ফর দ্য সেক অফ এমফ্যাসিস, এটাকে বলা হচ্ছে, এই বিশেষ রেটোরিক্যাল ফিগার অফ স্পিচের নাম হচ্ছে প্যালিলজি, PALILOGY।
PALILOGY, Paleology. One equal temper of heroic hearts. One equal temper. We are of one equally brave nature. All our hearts are now of one equal temper. আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে এখন কি রয়েছে? একই ধরনের প্রবৃত্তি রয়েছে, একই ধরনের আমাদের মধ্যে আকাঙ্ক্ষা রয়েছে, ইয়ার্নিং রয়েছে, আমাদের মধ্যে একই ধরনের ডিজায়ার রয়েছে টু এক্সপ্লোর দ্য নিউয়ার ওয়ার্ল্ড অফ হিরোইক হার্টস। দেখো হিরোইক হার্টসের মধ্যে দেখো আবার দুটো ওয়ার্ডের প্রথম লেটারগুলো কিন্তু কনসোনেন্ট, এইচ ব্যবহৃত হয়েছে না, কনসোনেন্ট। এটাকে বলা হবে অ্যালিটারেশান, ALLITERATION, অ্যালিটারেশান, বিশেষ রেটোরিক্যাল ফিগার অফ স্পিচ। তাহলে আমরা এখন কি, অল আওয়ার হার্টস আর নাও অফ ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস। এবং আমাদের হৃদয়টা কেমন? মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট। আমাদের হৃদয়টা হয়তো এখন দুর্বল হয়ে পড়েছে সময় এবং ভাগ্যের পরিহাসে, বাট স্ট্রং ইন উইল। কিন্তু উইল বা ইচ্ছা শক্তির দিক থেকে আমাদের হৃদয়টা এখনও স্ট্রং, শক্তিশালী। তারপরে কিন্তু লাস্ট লাইন খুব ইম্পর্টেন্ট বলেছে, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড। টু স্ট্রাইভ, টু অ্যাটেম্প্ট উইথ ইগারনেস, টু সিক, to explore the newer world, to find new knowledge, new experience, fresh knowledge, and not to yield, not to surrender to the difficulties in our life. Okay, so we may observe the use of climax here, the particular rhetorical figure of speech, climax. The ideas are ascending from lower idea to higher idea, to strive, to seek, to find and not to yield. So here is the use of climax. The opposite idea will find in line number 5, that is that what and sleep and feed and know not me. Here the ideas are in a descending order, from higher order to lower order. What, sleep, feed, know not me. Here is the use of anticlimax. But in the last line of the poem, here is an use of climax. Okay, the ideas are moving from lower order to higher order. Okay, so to strive, to seek, to find and not to yield. So this was the ending of the poem Ulysses. Okay, I'll stop here. Okay, just read the poem thoroughly and with the line by line analysis as I provided in 3 parts, and today was the last part or part 3. Okay, so thank you. Like, comment and subscribe my channel. Okay.